Acceent BLC, specialized for IELTS and spoken. Assalamu alaikum. Hello viewers, welcome to my IELTS tutorial. Through this tutorial, I'm going to let you know about the IELTS writing assessment criteria. তার মানে হচ্ছে আজকে এই টিউটোরিয়ালের মাধ্যমে আমরা IELTS রাইটিং এর জন্য যে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমি যে কথাটা বলেছি আপনাদেরকে, যারা আপনারা আগের ভিডিওগুলো দেখেছেন, যে আমাদের এই প্রচেষ্টা হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া। ইনফ্যাক্ট দ্যাট মিনস আমরা IELTS নিয়ে টিউটোরিয়াল তৈরি করছি এবং পুরো IELTSকে আমরা টিউটোরিয়ালের মাধ্যমে উপস্থাপন করতে চাই, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আর যারা নাকি আগে টিউটোরিয়ালগুলো দেখেনি, প্লিজ দেখে নেবেন, তাতে আপনারা উপকৃত হওয়ার সম্ভাবনা থাকবে বেশি। তো আমাদের এই টিউটোরিয়াল তৈরি করা হচ্ছে একটা প্রতিষ্ঠানের পক্ষ থেকে। আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে Acceent BLC। আমরা উত্তরে অবস্থান করছি। এখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। যদি আপনি কোনো কারণে ফিল করেন আমাদের সাথে কমিউনিকেট করতে, ইয়েস, ফিল ফ্রি টু কমিউনিকেট টু আস। এখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে 08848866602। সো এই নম্বরে আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন। এনিওয়ে, আমি মুভ করছি। সো অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া. So in terms of the writing test 1, there are 4 assessment criteria. The first one is task achievement. That means task achievement, সেটা কি সেটা আমরা আলোচনা করব। তারপর আমরা coherence and cohesion, এটা নিয়ে আমরা আলোচনা করব। Lexical research, so what is meant by lexical research? That's about we're going to learn through this tutorial. And later on, grammatical range and accuracy. So what is meant by grammatical range and accuracy, and what it should be, how it should be. That's about we're going to know through this tutorial. The first one is task achievement. So in terms of the task achievement, a couple of things you need to make sure. First, you must provide a clear overall trend. Okay, so আমরা যখন টাস্ক অ্যাচিভমেন্ট নিয়ে কথা বলছি, এই টাস্ক অ্যাচিভমেন্টের উপর বেস করে আপনার লেখাটাকে জাজ করা হবে। একজন লেখক যখন লিখছেন, অর্থাৎ আপনি যখন লিখছেন কিছু, আপনার লেখাটাকে যখন স্কোর দেওয়া হবে, মার্কস দেওয়া হবে, তখন সে কিসের উপর নির্ভর করে আপনাকে মার্কসটা দেবে? তার প্রথমত হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট। So বলা হচ্ছে যে in terms of the task achievement, you need to make sure that you must provide a clear overall trend. That means আপনি একটা গ্রাফ পাবেন টাস্ক 1 এর মধ্যে। সেই টাস্ক 1 এর মধ্যে যে গ্রাফটা আছে, তার যদি নাকি লাইন গ্রাফ হয় অথবা অন্য কোনো গ্রাফ হয়, সেখানে একটা ট্রেন্ড থাকবে। সেই ট্রেন্ডটাকে কোনোভাবেই ইগনোর করা যাবে না। আপনি যেন পুরোপুরি ট্রেন্ডটাকে উপস্থাপন করেন, সেই জিনিসটা প্রত্যাশিত। যার জন্য বলা হচ্ছে ইউ মাস্ট প্রোভাইড এ ক্লিয়ার ওভারঅল ট্রেন্ড। নাম্বার 2 বলা হচ্ছে যে you have to support this trend with the most important information from the diagram or map. Okay, so আপনি যখন নাকি ট্রেন্ডটাকে উপস্থাপন করছেন, সেই ট্রেন্ড উপস্থাপন করার জন্য যে ইম্পর্টেন্ট ইস্যুগুলো আছে, যে ইম্পর্টেন্ট ফিচারগুলো আছে ওই গ্রাফ অথবা ডায়াগ্রামের মধ্যে, সেগুলো আপনাকে কনসিডারেশন নিতে হবে এবং সেগুলো সাপোর্ট নিয়ে আপনার ওভারঅল ট্রেন্ডটাকে উপস্থাপন করতে হবে। তৃতীয়ত, ডোন্ট কপি দ্য টেস্ট কোয়েশ্চেন, প্যারাফ্রেজ ইট। সো আমাদের যখন নাকি আমরা ওভারভিউ লিখছি, আমরা ইন্ট্রোডাকশন লিখছি, সেক্ষেত্রে আমরা মোটামুটি কোয়েশ্চেনটাকে আরেকবার আলোকপাত করে নিই। যখন আমি আলোকপাত করব, অর্থাৎ লিখবো ওভারভিউ, সেই ওভারভিউ লিখতে গেলে আমরা যেটা করে থাকি যে অনেক ক্ষেত্রে হয়তো ওইটাকে কপি করার চেষ্টা করছি। নট রিয়েলি, বলা হচ্ছে যে ওইটাকে কপি করা যাবে না। ওই জিনিসটাকে আপনি আপনার মতো করে উপস্থাপন করবেন, আপনার নিজস্ব শব্দ দিয়ে উপস্থাপন করবেন, যেটাকে বলা হচ্ছে প্যারাফ্রেজ। সো আপনাকে প্যারাফ্রেজ করতে হবে। আমরা এখন আলোচনা করতে যাচ্ছি কোহেরেন্স এবং কোহেশন। সো ইন টার্মস অফ দ্য কোহেরেন্স, সো হোয়াট ডাজ মিন বাই কোহেরেন্স? কোহেরেন্স বলতে বোঝানো হচ্ছে when something has coherence, all of its parts fit together well. এটা আমি এখানে লিখে দিয়েছি ইনফ্যাক্ট। সো আমি যদি ব্যাপারটাকে একটু সহজ করে বলি, ব্যাপারটা হচ্ছে এমন, লাইক হচ্ছে কোহেরেন্স বলতে আমরা এমনই বুঝবো, অর্থাৎ কোনো একটা জিনিস সামগ্রিকভাবে যখন আমরা চিন্তা করি অথবা সামগ্রিকভাবে যদি দেখি, প্রথম দৃষ্টিতে এক নজরে তাকে কেমন লাগছে, অর্থাৎ এক নজরে মনে হচ্ছে না জিনিসটা ফিট অ্যাকচুয়ালি, মানে আমি যতটুকু বুঝতে পারছি, আমার এক দৃষ্টিতে আমি বলে দিচ্ছি, সর্বত বিবেচনায় জিনিসটা ফিট, ইটস ওকে। সো এই সেন্সটাকে বোঝানো হয় কোহেরেন্স। মানে এটা লেখার সাথে রিলেশন কোথায়, সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি। তারপর হচ্ছে কোহেশন। কোহেশন বলা হচ্ছে দ্য অ্যাক্ট অর স্টেট অফ স্টিকিং টুগেদার টাইটলি। ওকে, তার মানে হচ্ছে যে আমি যে বললাম যে কোন একটা জিনিস এক নজরে যদি আমার কাছে মনে হয় ইটস ওকে ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ওয়ে, সেটা আমার কোহেরেন্স। এবং ওই জিনিসটা বানাতে যে আলাদা আলাদা জিনিসের প্রয়োজন পড়েছে, সেগুলোকে আমি প্রপারলি ব্যবহার করতে পারছি কিনা, সেটাকে বোঝানো হচ্ছে কোহেশন। এটা হচ্ছে আমাদের একটা উপমা আমি দিলাম। আচ্ছা, আমি আরেকটা উপমা দিচ্ছি। এক্ষেত্রে আপনারা একটা মালা দেখতে পাচ্ছেন, আসলে এটা একটা ফুলের তোড়া বলতে পারেন। যদি এক দৃষ্টিতে আমরা এটার দিকে তাকাই, এক নজর, আপনি কি ইমপ্রেসড? অর্থাৎ এক নজরে আপনার কাছে কি মনে হচ্ছে? মনে হচ্ছে ওকে, ইটস গুড রিয়েলি। মনে হচ্ছে প্রথম নজরে আপনি যা দেখছেন তাতেও আপনার কাছে গুড মনে হচ্ছে। যদি আপনার কাছে গুড মনে হয়, তাহলে আপনার কোহেরেন্স আপনি পেয়েছেন। এবং তারপর কোহেশনের জন্য আমরা কী চিন্তা করব? এখানে যে উপাদানগুলো ব্যবহার করা, যেমন এখানে ফুল আছে,
ছোট ফুল আছে, বড় ফুল আছে, কিছু পাতা ব্যবহার করা হয়েছে। সেই ছোট ফুল, বড় ফুল এবং পাতা প্রপারলি ব্যবহার করা হয়েছে কি না, যদি বলি যে প্রপারলি ব্যবহার করা হয়েছে, তার মানে হচ্ছে যে এখানে কোহেশনটাও ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের সেন্স। বাট এখন আমি যদি একটু লেখার সাথে রিলেশন তৈরি করার চেষ্টা করি, তাহলে লেখার সাথে রিলেশনটা কোথায়? লেখার সাথে রিলেশনটা হচ্ছে যে, সো যখন আপনি কিছু একটা লিখছেন, লেখার পর যখন এই লেখাটাকে জাস্টিফাই করা হবে, যখন লেখাটা পড়া হবে, পড়ার পর ওই এক্সামিনার সে একটা সেন্স পাচ্ছে কিনা আপনি যা বোঝাতে চাচ্ছেন। আপনি যদি মনে করেন যে আপনি প্রপারলি লিখেছেন এবং যে এক্সামাইন করছে আপনার লেখাটাকে সেও যদি বুঝে থাকে প্রপারলি, দ্যাট মিনস আপনার কোহেরেন্সটা আসলো, দ্যাট মিনস সেই কোহেরেন্সটা অ্যাচিভ হলো। তারপর হচ্ছে কোহেশনটা হলো আপনার যে থটটাকে উপস্থাপন করার জন্য আপনি যে শব্দের ব্যবহার করেছেন, আপনি যে সাইনপোস্ট ব্যবহার করেছেন, আপনি যে ফ্রেজ ব্যবহার করছেন, তা দিয়ে সঠিকভাবে আপনি আপনার বক্তব্যকে উপস্থাপন করতে পারছেন। এই যে জিনিসগুলো আপনি এখানে প্রপারলি ব্যবহার করছেন, সেটাই হচ্ছে মূলত কোহেশন। তার মানে হচ্ছে যে আপনাকে একটা ধারা তৈরি করতে হবে লেখার মধ্যে, আপনাকে একটা টোন ক্রিয়েট করতে হবে যেন সেটা গতিশীল হয় এবং সেই গতিশীলতা যেন একটা মেসেজ পৌঁছে দেয় এক্সামিনারের কাছে, যাতে সে সর্বতোভাবে রিয়েলাইজ করবে যে আপনি প্রপারলি আপনার লেখাটাকে উপস্থাপন করতে পেরেছেন যা আপনার কাছে প্রত্যাশিত ছিল। সো এই জিনিসটা অ্যাচিভ করতে পারলেই আপনার কোহেশন এবং কোহেরেন্সটা অ্যাচিভ হবে। লেক্সিক্যাল রিসোর্স। সো লেক্সিক্যাল রিসোর্স বলতে আমরা কি বলে থাকি? লেক্সিক্যাল রিসোর্স বলতে বোঝানো হচ্ছে আপনার লেখাটা কতটা রিসোর্সফুল। সো আপনার রিসোর্স আছে কিনা যথেষ্ট পরিমাণে। সো রিসোর্স আমরা অনেক ক্ষেত্রে চিন্তা করে থাকি যে আপনার শব্দের দীনতা যেন না থাকে, শব্দ যেন আপনার রিচ হয়। দ্যাট মিনস প্রচুর শব্দ ব্যবহার করতে হবে এবং সেগুলো ভালো শব্দ, কোয়ালিটি শব্দ ব্যবহার করতে হবে। খুব রেগুলার শব্দ যদি আপনি ব্যবহার করেন তাহলে লেখাটা খুব রেগুলার হয়ে যাবে, নট রিয়েলি। সো আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে কিছু ইরেগুলার ওয়ার্ড, দ্যাট মিনস যেটা কমনলি খুব বেশি ব্যবহৃত হয় না, এই ধরনের শব্দগুলোকে ব্যবহার করতে হবে। সো তাহলেই বোঝা যাবে যে আপনার লেক্সিক্যাল রিসোর্স। সো ইন টার্মস অফ দ্য লেক্সিক্যাল রিসোর্স এখানে আরও কিছু জিনিস বিবেচনা আছে, সেগুলো হচ্ছে স্পেলিং। সো লেক্সিক্যাল রিসোর্সের মধ্যে আপনি স্পেলিংয়ের ব্যাপারে তাদের একটা নজর থাকবে। দ্যাট মিনস আপনি যে স্পেল করছেন আপনার শব্দগুলোকে, সেগুলো সঠিকভাবে লেখা হয়েছে কিনা অথবা মিস্টেক আছে কিনা। দ্বিতীয়ত হচ্ছে যে রেঞ্জ বলতে বোঝানো হচ্ছে যে শব্দের রেঞ্জ আপনার কেমন আছে। দ্যাট মিনস কোনো শব্দ যদি নাকি আপনার রিপিট হয় তাহলে বোঝা যাবে যে না, আপনার ওয়ার্ড রেঞ্জ খুব বেশি ভালো না। তার মানে হচ্ছে যে একটা শব্দকে বারবার লিখছেন ন্যাচুরালি, যার জন্য একটা শব্দের জন্য পুনরাবৃত্তি না হয় সেই দিকটা আপনাকে মাথায় রাখতে হবে, যার জন্য বলা হচ্ছে যে রেঞ্জ। ইট ইজ সিম্পলি মিনস ওয়ার্ড রেঞ্জ। তারপর টোন। ওকে, আমি যে কথাটা অলরেডি বলেছিলাম যে আপনি লেখার মধ্যে একটা টোন ক্রিয়েট করতে পারছেন কিনা, মানে টোনটা ব্যাপারটা কী বোঝানো হচ্ছে। সো আপনি লাইক আপনি কিছু বলতে চাচ্ছেন এবং কথাটা বলতে গিয়ে মাঝখানে সেটা আবার ফ্লপ করছে না, টোনটা যেন একটা ধারাবাহিক প্রক্রিয়ায় চলে, একটা গতিশীলতা নিয়ে চলে, সেই দিকটা আপনাকে মাথায় রাখতে হবে। এবং তার জন্য আপনার যে লিঙ্কিং ওয়ার্ড আছে, সাইনপোস্ট আছে, সেগুলোকে ব্যবহার করতে হবে। এবং লিঙ্কিং এবং সাইনপোস্ট ওয়ার্ড মূলত একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের একটা ব্রিজ তৈরি করে এবং ব্রিজ লাইনটাই একটা গতিশীলতা নিয়ে আসে। সো আপনাকে টোন ক্রিয়েট করতে হবে যেটা নাকি হবে ডায়নামিক, যেটা নাকি আপনাকে অথবা একজন রিডারকে মুভ করবে সামনের দিকে। তারপর টপিক রিলেটেড। সো আপনি লিখতে গিয়ে সামহাও আপনি টপিকের বাইরে চলে আসছেন, নট রিয়েলি। অনেক ক্ষেত্রে আমরা চেষ্টা করি কিছু শব্দ, ভালো শব্দ মুখস্থ করে নিই এবং সেই ভালো শব্দগুলোকে ব্যবহার করার চেষ্টা করি, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আপনি যখন ওই ভালো শব্দগুলো মাথায় রাখছেন এবং সামহাও আপনাকে ব্যবহার করতে হবে এমন প্রতিজ্ঞা নিয়েই লিখছেন, তখন অনেক ক্ষেত্রে যে সম্ভাবনা থাকে যে টপিকের সাউন্ডটা না এসে বা অন্য একটা সাউন্ড ক্রিয়েট হয়ে যায়। তো নো, সো ইটস নট অ্যাবাউট দ্য জাস্ট ওয়ার্ড। দ্যাট মিনস আপনি একটা পার্টিকুলার ওয়ার্ড ব্যবহার করছেন, মানে শিখেছেন, এটা ব্যবহার করতে না পারলে আপনার কাছে শান্তি লাগছে না, কমফোর্ট ফিল করছে না, নট রিয়েলি। এই সেন্স থেকে লেখা যাবে না। প্রাসঙ্গিকভাবে যেন সুন্দর একটা শব্দ আসে, সেই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। লেটার অন সিনোনিমস। ওয়েল, যখন আপনি রেঞ্জ নিয়ে চিন্তা করবেন, সামহাও সিনোনিমস একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়াতে পারে। লাইক হচ্ছে শব্দটা মনে হচ্ছে যে এই শব্দটা আবারও চলে আসছে আপনার কাছে, তখন ওই শব্দটা ব্যবহার না করে আপনি তার সিনোনিম ব্যবহার করতে পারেন। তার মানে একই শব্দের দ্বিতীয়বার ব্যবহার হলো না। সো সামহাও সিনোনিমস আপনাকে ব্যবহার করতে হবে। সো কলোকেশন। সো সামহাও আপনাকে কলোকেশনের দিকে ফোকাস রাখতে হবে। সো হোয়াট ইজ মিন কলোকেশন? কলোকেশন বলতে বোঝানো হয় লাইক হচ্ছে পরপর কতগুলো শব্দ যেটা একটার সাথে আরেকটা শ্যুট করে। যেমন হচ্ছে আমরা যখন ফোন শব্দটা ব্যবহার করি তখন আমরা কি বলতে পারি? ফোন কল। তো মানে ফোন এবং কল একসাথে মিলে একটা সেন্স মেক করছে। তো এইরকম শব্দগুলোকে বলা হয় কলোকেশন। দ্যাট মিনস আপনি যে শব্দগুলো ব্যবহার করছেন পাশাপাশি বসানোর পর যেন একটা আরেকটাকে সাপোর্ট করে, শ্যুট করে, সেই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। দিস ইজ দ্য কলোকেশন। সো ইন টার্মস অফ দ্য লেক্সিক্যাল রিসোর্স, দ্যাটস হোয়াট ইউ নিড টু focus on, that's what you need to keep in your mind to make sure yes you have given or you have achieved lexical resource.
Grammatical range and accuracy. So some of that's very much important actually. You're writing, and if you don't show the grammatical range, then it's going to be poor writing. So you need to make sure yes, you've given a huge range of grammar. সো আমরা এখানে ডিটেলস আলোচনা করছি। তো প্রথমত সিম্পল সেন্টেন্স। সো ইটস ভেরি সিম্পল অ্যাকচুয়ালি, লাইক আমাদের লেখার মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই অজান্তেই আমরা সিম্পল সেন্টেন্স ব্যবহার করে থাকি। তো এখানে বিশেষত্বের কিছু নেই। তো আপনি সিম্পল সেন্টেন্স দিয়েও একটা স্কোর পেতে পারেন, এবং সেটা নিশ্চয়ই 6-এর উপরে না, অর্থাৎ আপনি সামহাউ 6 পেয়ে যেতে পারেন যদি আপনার কোনো গ্রামাটিক্যাল মিস্টেক না থাকে, এবং আপনার যদি লেখাটা মোটামুটি একটা টোন ক্রিয়েট করতে পারেন, অন্যান্য দিকগুলো যদি ঠিক থাকে, তাহলে আপনি সিম্পল সেন্টেন্স দিয়েও 6 পেতে পারেন, বা তার চেয়ে বেশি না পাওয়ার সম্ভাবনা থাকে যে বেশি। তো সিম্পল সেন্টেন্সটা আমাদের মগজের মধ্যে প্রকৃতিগতভাবেই আছে, তো এটার মধ্যে কোনো বিশেষত্ব নেই। তো আপনাকে কী করতে হবে বিশেষত্ব আনার জন্য? আপনাকে কম্পাউন্ড সেন্টেন্স ব্যবহার করতে হবে। তো আপনি যখন কম্পাউন্ড সেন্টেন্স ব্যবহার করবেন, আসলে কম্পাউন্ড সেন্টেন্স বলতে কী বোঝায় সেই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। আমরা কম্পাউন্ড সেন্টেন্সগুলো তৈরি করি ফ্যান ভয়েস দিয়ে। সেই ফ্যান ভয়েসটা কি? এখানে আমি আসলে ফ্যান ভয়েস হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সকে মনে রাখার একটা সহজ উপায়। এখানে এফ দিয়ে বোঝানো হচ্ছে ফর, এ দিয়ে বোঝানো হচ্ছে অ্যান্ড, এন দিয়ে নর, বি দিয়ে বাজ, ও দিয়ে অর, ওয়াই দিয়ে ইয়েচ, এবং এস দিয়ে সো। তার মানে এই যে শব্দগুলো আমি বলছি, সামহাউ আপনি সেন্টেন্সের মধ্যে যখন ক্লোজ থাকবে, সেই ক্লোজগুলোকে আপনি এই জিনিস ফ্যান ভয়েস দিয়ে অ্যাড করে দেবেন। যদি আপনি অ্যাড করে দেন, তাহলে সেটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে দাঁড়াবে। তেমন হচ্ছে সামহাউ আপনাকে মেক শিওর করতে হবে ইয়েস আপনি কম্পাউন্ড শব্দ ব্যবহার করছেন, আমি কম্পাউন্ড সেন্টেন্সের ব্যবহার করছেন। তৃতীয়ত কমপ্লেক্স সেন্টেন্স। সো ডেফিনেটলি কমপ্লেক্স সেন্টেন্স খুবই গুরুত্বপূর্ণ ইন টার্মস অফ দ্য 7+ স্কোর। সো আপনি যদি 7+ স্কোর পেতে চান, যদি আপনার কমপ্লেক্স রাইটিং না থাকে, কমপ্লেক্স সেন্টেন্স না থাকে, তাহলে আপনি পাবেন না। সো আপনাকে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে হবে। তো আপনার কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করার জন্য আপনার কী ব্যবহার করতে হবে? তো আমি এখানে একটা লিস্ট দেখিয়েছি বেসিকলি। সো আপনি ওয়েন ব্যবহার করতে পারেন, ওয়াইল, উইলস্ট, ওয়াইরেস, আনটিল, আফটার, বিফোর, দো, এটসেট্রা। মানে এগুলো দিয়ে মূলত আমরা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে পারি। এই ওয়ার্ডগুলো যখন আমরা ব্যবহার করি, ফ্রেজগুলো যখন আমরা ব্যবহার করি, এগুলো দিয়ে আমরা দুটো ক্লোজকে একসাথে লিখে ফেলতে পারি, 2-এর অধিক ক্লোজকেও আমরা একসাথে লিখতে পারি। সো যখন নাকি 2-এর অধিক ক্লোজ তৈরি করার আমাদের ক্ষমতা থাকে, আমরা যখন এটাকে ডেমনস্ট্রেট করতে পারি, তখন যে রিডার সে কনভিন্সড হয় না তার একটা ভালো স্কিল আছে। এবং আমরা যদি শুধুমাত্র এই সেন্টেন্সগুলো ব্যবহার করি, তাতে পরিপূর্ণ নয়। তো আমাদের যেটা করতে হবে, অ্যাড করতে হবে প্যাসিভ সেন্টেন্স। সামহাউ প্যাসিভ সেন্টেন্স ভেরি মাচ ইম্পর্টেন্ট ইন টার্মস অফ দ্য টাস্ক 1। অ্যাকচুয়ালি প্যাসিভ সেন্টেন্সটা খুবই রেলিভেন্ট, এটা প্রাসঙ্গিকভাবে চলে আসে, এবং টাস্ক 1-এর মধ্যে যদি প্যাসিভ সেন্টেন্স খুঁজে না পাওয়া যায়, তাহলে আপনার লেখাটাই প্রকৃতভাবে উপস্থাপিত হবে না। সো আপনাকে প্যাসিভ সেন্টেন্সের দিকে অবশ্যই ফোকাস করতে হবে। এখানে আরেকটু বলে নিচ্ছি। সো আমরা এতগুলো সেন্টেন্স ব্যবহার করলাম, প্রশ্ন হচ্ছে আমাদের লেখা কমপ্লিট কিনা। আপনি এই সেন্টেন্স লিখতে গিয়ে আপনার 10টা ভুল করলেন, 5টা ভুল করলেন, নট রিয়েলি, দেন দ্যার ইজ ভেরি লিটল possibility to have a good score. So what you need to make sure, whenever you are using those type of sentences, you need to make sure the way you have written everything is correct or accurate in terms of the grammar. এই জন্য বলা হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি। সো আপনার যেমন একটা রেঞ্জ থাকবে, এত ধরনের আপনি এই সেন্টেন্স তৈরি করবেন, পাশাপাশি এই সেন্টেন্সগুলো যেন একজ্যাক্ট হয়, অ্যাকুরেট হয়, সেই জিনিসটা আপনাকে মেক শিওর করতে হবে। আপনি যদি মেক শিওর করতে পারেন, তবেই আপনি ভালো স্কোর পাবেন আশা করা যায়। বাই দ্য ওয়ে, আমাদের পরবর্তী টিউটোরিয়াল হচ্ছে চার্টস অ্যান্ড রাইটিং স্টাইল, মানে টাইপস অফ চার্টস অ্যান্ড রাইটিং স্টাইল। দ্যাট মিনস ডিফারেন্ট যে চার্টস দেওয়া থাকবে অথবা গ্রাফ দেওয়া থাকবে, সেগুলোকে আমরা কীভাবে উপস্থাপন করবো সেটা নিয়ে আমাদের পরবর্তী টিউটোরিয়াল। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন, এবং আমার টিউটোরিয়াল যদি আপনার কাছে ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, এবং আপনাদের রিং বাটনটা অ্যাক্টিভ করে রাখবেন যেন পরবর্তী টিউটোরিয়ালগুলোর জন্য আপনার নোটিফিকেশন পেয়ে যায়। দ্যাটস অল অ্যাবাউট দ্য রাইটিং টেস্ট 1 and assessment criteria. Thank you for watching me.